শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10-15 সেকেন্ড একটু ওয়েট করি, কি বলো? সবাই জয়েন করুক, এর মধ্যে আমরা ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। নিশাত সঞ্জিদা, স্মিতা মহুয়া, শারমিন সুলতানা, তানিয়া, নিলয় ভৌমিক, নিশাত তাসনিম, নেহা, আমেনা, তৌসিফ আহমেদ, আমেনা লিখেছো ভাই। ঠিক টাইম আসার জন্য আমি সব সময় চেষ্টা করি ভাই টাইমটা মেনটেন করতে, কখনো কখনো হয়তো একটু টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য এটা হয়ে যায়। তৌসিফ আহমেদ, তোকি ওয়াহিদ, শিয়াব ইফতেখার, মেহরাব অপি, প্রলয় কুমার, সুমাইয়া নিশা, নিলয় ভৌমিক, মাহমুদুল হাসান শুভ, তাসনিন রেজা, নিশাত সঞ্জিদা, তানজিল হাসান রহিন, সীমান্ত সাহা, তাসনিয়া তাবাসসুম, এস এম ইমরুল কায়েস, সিরাজম মনিরা, রোমান জ্যোতি, নিলয় কুমার তনি, সুপ্ত কুণ্ডু, নাজমুন নাহার, সৌরভ চৌধুরী, রিক্তাশক আইডি থেকে আদাব ভাইয়া, শফিউল্লাহ, এস এম ইমরুল কায়েস, পল্লবী, ফারজানা আফরিন, সীমান্ত সাহা। এখন পর্যন্ত ভাইয়া সেরকম চিন্তা ভাবনায় আছে। কামরুন নিসা কান্তা, আফিয়া আঞ্জুম। ওকে, তাহলে মোটামুটি আমরা ক্লাসটা এখন শুরু করে দিতে পারি, তাই না? দেখো, সাউন্ড ভাইয়া, সাউন্ডটা চেক করে নিই, ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। একটু জাস্ট চেক করে নিই। একটু চেক করি ভাইয়া, সাউন্ড ঠিক আছে। ওকে, তো দেখো আমি আজকে তোমাদের ইয়েটা দিয়েছি, তোমরা দেখছো যে আজকে কি শুরু করব। মৌলসমূহের পর্যাবৃত্তিক ধর্মের কিছু ধর্ম এখন আমাদের বাকি আছে, ছোট ছোট কিছু রিয়াকশান বাকি আছে। তো এইগুলো আমরা পড়বো রাসায়নিক বন্ধন পড়ার ফাঁকে ফাঁকে, কারণ রাসায়নিক বন্ধন সম্পর্কে ধারণা থাকলে সেগুলো পড়া আমাদের জন্য সুবিধাজনক হবে। তো এর মধ্যে তোমরা কিছু স্টুডেন্ট কিছু প্রশ্ন করেছো ভাইয়া আমাকে, আমি তোমাদের এগুলো, হ্যাঁ মনিকা আলম, আমাদের এখন পর্যন্ত আমার সিদ্ধান্ত এটাই আছে যে আমরা 2 তারিখ থেকে অফলাইনে শুরু করব। হ্যাঁ, এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত আছে। এটা যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় সেটা তোমাদের গ্রুপে জানিয়ে দেবে। এখন পর্যন্ত আমরা 2 তারিখ থেকে অফলাইন শুরু করব, ঠিক আছে? ওকে, তো দেখো ভাইয়া, তোমরা আবরণী প্রভাব জিনিসটা আসলে কি, এইটা নিয়ে তোমাদের প্রবলেম হয়েছে। আবরণী প্রভাব হচ্ছে ভাইয়া, তোমরা দেখবা সাধারণত ডি ব্লক এবং এফ ব্লক মৌলের ক্ষেত্রে দেখবা যে, যেমন ডি ব্লক মৌলের ক্ষেত্রে অলরেডি সেটা যদি n-তম কক্ষপথের মৌল হয়, ইলেকট্রন প্রবেশ করে কিন্তু n-1d এই অরবিটালে। আর এফ ব্লক মৌলের ক্ষেত্রে যদি n-তম কক্ষপথের মৌল হয় তাহলে ইলেকট্রন প্রবেশ করে n-2f এই অরবিটালে। এইটুকু তোমরা নিশ্চয় জানো যে, যেমন ধরো যদি এ ডি ব্লক কোনো মৌল হয়, মৌলটার সর্বশেষ ইলেকট্রন মৌলটা যদি চতুর্থ পর্যায়ের হয় তাহলে ইলেকট্রন প্রবেশ করে কিন্তু 3d তে। যদি পঞ্চম পর্যায়ে হয়
ইলেকট্রন প্রবেশ করে কিন্তু 4d-তে। আবার এফ ব্লক মৌলের ক্ষেত্রে মৌলরা যদি ষষ্ঠ পর্যায়ের হয় ইলেকট্রন প্রবেশ করে কিন্তু চতুর্থ 4f-এ, যদি সপ্তম পর্যায় হয় ইলেকট্রন প্রবেশ করে 5f-এ। অর্থাৎ বস্তু স্তরের ভিতরে দেখো চতুর্থ স্তরে ইলেকট্রন প্রবেশ করছে। অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের যদি বস্তু স্তরের ইলেকট্রন থাকে এবং ভিতরে যদি অনেকগুলো উপস্তর থাকে এরকম, তাহলে বস্তু স্তরের ইলেকট্রনের প্রতি এই উপস্তরগুলোর আকর্ষণের কিছুটা বাধার সৃষ্টি হয়। মনে করো ভাইয়া যে আমি এখান থেকে তোমাকে দেখার চেষ্টা করছি, তোমাকে দেখছি, তো তোমার এবং আমার মাঝখানে যদি কেউ দাঁড়ায় যায় তাহলে আমি তোমার দেখাটা কি একটু কষ্টকর হবে না? এই যে প্রভাবটা যে নিউক্লিয়াসের বস্তু স্তরের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণ কিছুটা হ্রাস পায় ভিতরে উপস্তর যদি থাকে সেই উপস্তরের কারণে। এইটাকেই বলি আমরা আবরণী প্রভাব। তো ডি ব্লক মৌল যারা মনে করো ভাই মৌলটা যদি চতুর্থ পর্যায়ের হয় তাহলে ইলেকট্রন প্রবেশ করে 3d-তে, যদি পঞ্চম পর্যায়ে হয় ইলেকট্রন প্রবেশ করে 4d-তে, অর্থাৎ ভিতরের স্তরে ইলেকট্রন প্রবেশ করে। ফলে এই ব্লক মৌলগুলোর আবরণী প্রভাব অর্থাৎ বস্তু স্তরের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ সেগুলা ভিতরের এই অরবিটাল দ্বারা কিছুটা বাধাগ্রস্ত হয়, ফলে সেই পরিমাণ আকর্ষণ বাড়তে পারে না, আর এই কারণে আকারেরও তেমন পরিবর্তন হয় না। তাই তোমাদের কনসেপ্ট বুকে লেখা আছে ডি ব্লক মৌলগুলোর আকারের তেমন কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে ক্লিয়ার ভাইয়া? তোমরা যারা এই যে জিজ্ঞেস করছো এই জিনিসটা যে কোনো ডি ব্লক মৌলের এই যে তোমাদের 225 নাম্বার পেজের 12 নাম্বার কোশ্চিন, যে কোনো ডি ব্লক মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে পারমাণবিক ব্যাসার্ধে খুব বেশি পরিবর্তন ঘটে না। কেন ঘটে না? এই কারণে যে ধরো মৌলটা চতুর্থ পর্যায়ের আর ইলেকট্রন বাড়ে কোন পর্যায়ে? তৃতীয় পর্যায়ে। ফলে বস্তু স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ এই অরবিটাল দ্বারা কিছুটা বাধাগ্রস্ত হয়, যে এই বাধাটাকে আমরা আবরণী প্রভাব বলি। এই আবরণী প্রভাবের কারণেই আকারের তেমন একটা পরিবর্তন হয় না। একটু প্লিজ তোমরা জানাও কমেন্টে এটা বুঝতে পারলা কিনা। আরেকটা জিনিস তোমরা আমাকে জিজ্ঞেস করছো, মানে গ্রুপে পোস্ট দিয়েছো, আমি দেখেছি বা তোমরাও নিশ্চয়ই দেখেছো এটা, সেইটা হলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোর বিভিন্ন নিয়ামকের উপর প্রভাব। এই যে এখানে একটা পয়েন্ট ইলেকট্রন বিন্যাস, যে এন এর মান একই হওয়া সত্ত্বেও সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গমন না করে পি অরবিটালে গমন করলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। দেখো ভাই, এন এর মান একই হওয়া সত্ত্বেও মনে করো এন এস আর এন পি, তাহলে এন এর মান একই, তাহলে NS1 ধরে নাও এটা 3S1, তার মানে কি ম্যাগনেসিয়াম 2, তার মানে কি 1 মানে সোডিয়াম, 2 মানে ম্যাগনেসিয়াম, তারপর 3P1 তার মানে কি অ্যালুমিনিয়াম, 2 তার মানে কি সিলিকন, তারপর 3 তার মানে ফসফরাস। তার মানে এন এর মান একই হওয়া সত্ত্বেও এস অরবিটাল ইলেকট্রন প্রবেশ না করে পিতে প্রবেশ করা মানে কি? পিতে প্রবেশ করা মানে ডানে যাচ্ছে। এই পিতে প্রবেশ করা মানে কি? পর্যায়ে ডানে যাচ্ছে। আর ডানে গেলে কি হয়? আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। ওই ঘটনাটাকে তোমাদের বই এভাবে বলেছে যে এন এর মান একই হওয়া সত্ত্বেও ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ না করে যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কথা বুঝতে পেরেছো ভাই? যে এন এর মান একই হওয়া সত্ত্বেও ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ না করে পি অরবিটালে প্রবেশ করলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কথার অর্থ হচ্ছে এসে না গিয়ে এসের পরিবর্তে পিতে, যখন এসে যাওয়ার পর তো পিতে যাবে, পিতে যাচ্ছে, তার মানে কি একই পর্যায়ে একটা করে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এভাবেই কিন্তু ভাই একই পর্যায়ের ডানে চলে যাচ্ছে। ও আচ্ছা, জেরিন, ইয়াসমিন, রাসু, এইটা ভাই আমি তোমাদের প্রবলেম সলভ করছি, নতুন কোনো পড়া পড়ি না। তোমরা যারা গ্রুপে পোস্ট দিয়েছো সেই পোস্টের প্রবলেমগুলো সলভ করছি, ঠিক আছে? যে একজন জিজ্ঞেস করছে যে বইয়ে লেখা আছে তোমাদের যে এন এর মান একই হওয়া সত্ত্বেও, এন এর মান একই হওয়া সত্ত্বেও ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ না করে পিতে প্রবেশ করলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, এটা বইয়ে লেখা আছে।
কি ঠিক আছে? এই কারণে এটা বুঝাচ্ছি আমি যে এস এ প্রবেশ না করে এন এর মান একই থাকা সত্ত্বেও এস এ প্রবেশ না করে পিতে প্রবেশ করা মানে কি, পিতে যাচ্ছে মানে কি ইলেকট্রন আরো ডানে চলে যাচ্ছে না পর্যায়ের। ধরো 3s1 সোডিয়াম, তারপর 2 ম্যাগনেসিয়াম, 3p1 অ্যালুমিনিয়াম, 2 সিলিকন, 3 ফসফরাস, তার মানে কি পর্যায় ডানে যাচ্ছে। আর ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তির মান বাড়ে। ওটাকে এভাবে বলেছে ভাই, একটু ক্রিটিক্যালি বলেছে যে এন এর মান একই হওয়া সত্ত্বেও এস অরবিটালে প্রবেশ না করে পি অরবিটালে প্রবেশ করলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কারণ পিতে যাওয়া মানে এন এর মান একই, পিতে যাওয়া মানে কি পর্যায়ে ডানে যাওয়া, আর ডানে গেলে কি হবে, আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। ওকে, এই যে প্রবলেমগুলো তোমাদের ছিল, তোমরা গ্রুপে পোস্ট দিয়েছো, এইটা আমি সলভ করলাম। এখন আমরা শুরু করব রাসায়নিক বন্ধন টপিকস। আর মৌল সময় তোমাদের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে যে অংশগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে আমরা পড়ব। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন। ওকে, প্রলয় কুমার ভাইয়া ক্লাসগুলো পাওয়া যায় না, পাওয়া যায় ভাই, আসলে টপিকস আকারে যেগুলো ছিল ওগুলো দেখলাম কেন জানি অটোমেটিক্যালি গ্রুপে হ্যাশট্যাগ হয়ে গেছে, বুঝছো। অর্চন নামে একজন স্টুডেন্ট, সে তোমাদের সবগুলা ক্লাসগুলো গ্রুপে লিঙ্ক অনুযায়ী আলাদা করে গ্রুপে পোস্ট দিয়েছে, একটু দেখবা তাহলেই পেয়ে যাবা। ওকে, পেয়ে যাবা। আচ্ছা, কাজীমুল হক লিখেছে অফলাইনের ব্যাপার। আসলে ভাইয়া এখন পর্যন্ত আমাদের 2 এবং 3 তারিখ থেকে অফলাইন ক্লাস শুরু করার ইচ্ছা আছে, জানিয়া পরিস্থিতি আসলে কী হবে, টোটালি পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আর এই জন্য আমি লিখেছি যাদের রাজশাহী আসতে প্রবলেম নাই বা রাজশাহী আছে তাদের অফলাইনটা সুবিধা হবে, আর যারা বাইরে যদি রিস্ক নিতে না চাও আসতে তাহলে অনলাইনে করো, অসুবিধা নেই, অনলাইন তো আমি একইভাবেই পড়াচ্ছি। ওকে, আচ্ছা, রাসায়নিক বন্ধন আমরা শুরু করছি। রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ আসলে কি? যদি বলে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি, রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণটাই হচ্ছে পরমাণুগুলোর স্থিতিশীলতা অর্জন। কি বললাম, পরমাণুগুলোর স্থিতিশীলতা অর্জন। কিভাবে তারা স্থিতিশীল হতে পারে? তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কাঠামো অর্জন করেও স্থিতিশীল হতে পারে, অথবা পরমাণুগুলো যে শক্তিটা ধারণ করে সেই শক্তিটা ছেড়ে দিয়ে সর্বনিম্ন স্থৈতিক শক্তিতে আসার কারণে হলো রাসায়নিক বন্ধনে আবদ্ধ হতে পারে। যেমন দেখবা তোমার ভাই, বাড়ির বড় ভাই, মনে করো খুবই বাউন্ডলে টাইপের, ঘুরে বেড়ায়, অস্থির। তোমার বাবা কি বলে বলো তো, ছেলেকে বিয়ে দিয়ে দাও, ছেলেকে বিয়ে দিলেই ছেলে স্থিতিশীল হয়ে যাবে। তাহলে এই যে তোমার ভাইকে বন্ধনে আবদ্ধ করতে বলা হচ্ছে কেন? স্থিতিশীলতা অর্জনের জন্য। সবাই চায় স্থিতিশীলতা অর্জন, আর রাসায়নিক বন্ধন গঠন করলে পরমাণুগুলো স্থিতিশীলতা অর্জন করতে পারে। তাই রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো স্থিতিশীলতা অর্জন। আচ্ছা, অর্চন হাসান, থ্যাংক ইউ বা অর্চন হাসান, এ কিন্তু তোমাদেরকে প্রচণ্ড হেল্প করছে ক্লাসগুলো গ্রুপে দেখার জন্য আর কি। হ্যাঁ, ওকে, ওর কিন্তু কোনো ইয়ে নাই, জাস্ট তোমাদেরকেও হেল্প করার চেষ্টা করছে। ওকে, তাহলে কি বললাম ভাই, আমরা রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো যে মৌলগুলোর পরমাণুগুলো স্থিতিশীলতা অর্জন করার জন্যই রাসায়নিক বন্ধনে আবদ্ধ হতে চায়। মাথায় রাখবা, তোমাদের কনসেপ্ট বুকে লেখা আছে এটা, দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান যদি সমান হয় তাহলে সেই দুটা পরমাণু মিলে যে বন্ধনটা তৈরি হবে সেটা হবে বিশুদ্ধ সমযোজী। যেমন এই যে নাইট্রোজেন, দেখো দুটা পরমাণু, একই পরমাণু না হলেও তার তড়িৎ ঋণাত্মকতা মান সমান হবে না। অক্সিজেন, হাইড্রোজেন, অর্থাৎ মৌলিক অণু যেগুলো সেগুলোই কিন্তু মেনলি বিশুদ্ধ সমযোজী হয়। আর দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5-এর নিচে হয় তাহলে তারা অপোলার সমযোজী হয়। 0.5 থেকে 1.7 বা কোনো কোনো বই লেখা আছে 1.9 এর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয় তাহলে পোলার সমযোজী হয়। আর 1.7 বা 1.9 যদি পার হয়ে যায় তাহলে সেগুলো হবে পোলার সমযোজী।
এই তোমার নিজেদের মধ্যে আলোচনা করলে পড়া বুঝবা কেমনে ভাই বলো দেখি। এতে কিন্তু আস্তে আস্তে অনলাইন ক্লাসগুলো খারাপ লাগতে শুরু করবে, কারণ অফলাইনে হলে ব্যাপারটা আলাদা, তোমরা আমার সামনে থাকো, আর অনলাইনে তোমরা যখন সরাসরি আমাকে দেখতে পাচ্ছ না, আমিও পাচ্ছি না। এতে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করো ভাই, তাহলে পড়ালেখাতে বিচ্ছুত দেখে তোমাদের খারাপ লাগবে। ওকে, কুয়েট 9-10 সালে এখান থেকে এমসিকিউ দিয়েছিল যে রাসায়নিক বন্ধন গঠনে নিচের কোনটি সত্য বা মিথ্যা। তোমাদের কাছে যাদের কাছে কনসেপ্ট বুক আছে একটু দেখে নিও। রাসায়নিক বন্ধন মেনলি 4 প্রকার। কি কি? একটা হলো আয়নিক বন্ধন, একটা হলো আয়নিক বন্ধন, 2 নাম্বার হলো সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। রাসায়নিক বন্ধন মেনলি 4 প্রকার। একটা হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধনও বলা হয়, অথবা সন্নিবেশ সমযোজী বন্ধনও বলতে পারি আমরা। সমযোজী বন্ধনও বলতে পারি অথবা সন্নিবেশ সমযোজী বন্ধনও বলতে পারি। আর 4 নাম্বার হলো ধাতব বন্ধন, ধাতব বন্ধন। এই হলো আমাদের রাসায়নিক বন্ধন, প্রধানত 4 প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2008-09 সালে এমসিকিউ দিয়েছিল, 2008-09 সালে দিয়েছিল, নিচের কোনটি রাসায়নিক বন্ধনের প্রকারভেদ নয়? নিচের কোনটি রাসায়নিক বন্ধনের প্রকারভেদ নয়? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ আয়নিক বন্ধন। অ্যান্সার হবে সন্নিবেশ আয়নিক বন্ধন, কারণ সন্নিবেশ আয়নিক বন্ধন নামে আসলে কোনো বন্ধন নাই। এই হলো আমাদের রাসায়নিক বন্ধন মেনলি 4 প্রকার। তোমরা হয়তো আবার আমাকে বলবা তাহলে সিগমা বন্ধন, পাই বন্ধন, এগুলো কি? আসলে মাথায় রাখবা সমযোজী বন্ধনের 3টা রূপ আছে। সমযোজী বন্ধনের রূপ, সমযোজী বন্ধনের রূপ, রূপ কি কি? একটা হলো সিগমা বন্ধন। আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে ডিটেল জানবো, খুবই ইন্টারেস্টিং জিনিস। যদি না বুঝে পড়তে যাও পড়াগুলো মনে থাকবে না, বুঝলে পড়াগুলো মনে থাকবে। একটা হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ধন। 2 নাম্বার হলো পাই বন্ধন, পাই বন্ধন। 3 নাম্বার হলো হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। ঠিক আছে? সমযোজী বন্ধন রূপ হলো সিগমা বন্ধন, পাই বন্ধন, হাইব্রিডাইজেশন। মানে সিগমা বন্ধন, পাই বন্ধন এগুলো ওরা রাসায়নিক বন্ধনের প্রকারভেদের মধ্যে পড়ে না, এগুলো হলো সমযোজী বন্ধনের রূপ। কি ক্লিয়ার? কি ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার তোমরা? তাহলে সমযোজী বন্ধনের রূপ হলো এই 3টা: সিগমা বন্ধন, পাই বন্ধন, হাইব্রিডাইজেশন। ওকে, এইবার আসি আন্তঃআণবিক আকর্ষণের রূপ হলো 3টা। আন্তঃআণবিক আকর্ষণের রূপ, আন্তঃআণবিক আকর্ষণের রূপ হলো 3টা ভাইয়া। একটা হলো ডাইপোল, ডাইপোল ডাইপোল আকর্ষণ, ডাইপোল ডাইপোল আকর্ষণ, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ। কোনো জায়গায় কারো বুঝতে প্রবলেম হলে সেগুলো অবশ্যই আমাকে বলবা ভাইয়া। ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ। আর একটা হলো হাইড্রোজেন বন্ধন, মানে হাইড্রোজেন বন্ধনের নাম বন্ধন হলেও কিন্তু ভাইয়া এটা রাসায়নিক বন্ধনের প্রকারভেদের মধ্যে পড়ে না। হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তাহলে ক্লিয়ার? আমরা কি দেখলাম যে রাসায়নিক বন্ধন হলো মেনলি 4 প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন আর ধাতব বন্ধন। যাদের মধ্যে কনফিউশন ছিল যে তাহলে সিগমা বন্ধন, পাই বন্ধন এগুলো কি, আমরা দেখলাম সিগমা বন্ধন, পাই বন্ধন, হাইব্রিডাইজেশন এগুলো হলো
সমযোজী বন্ধনের রূপ আর আন্তঃ আণবিক আকর্ষণের রূপ হলো তিনটা, ডাইপোল ডাইপোল আকর্ষণ, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ আর হাইড্রোজেন বন্ধন। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে ভাইয়া, আমরা এই অধ্যায়ের শুরুর দিন না দ্বিতীয় দিন সম্ভবত ওই যে অক্টেট নিয়ম বা যোজন ইলেকট্রন তত্ত্ব পড়েছিলাম। সেই দিন আমরা আয়নিক বন্ধন কিভাবে গঠন হয়, ওই যে একটা পরমাণু এমনভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যেন সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়। এইভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের কারণে এইভাবে ইলেকট্রন, আচ্ছা রিদওয়ান ইসলাম লিখেছে, আরেকবার ভাইয়া বলেন। আর তো বোর্ডে লিখেই দিলাম, এগুলো তো বেসিক জিনিস না, এগুলো শুধুমাত্র মনে করলেই হলো। ওকে, তো আমরা কি বললাম ভাইয়া, তাহলে যেটা বলছিলাম যে অক্টেট নিয়ম, আয়নিক বন্ধন কিভাবে গঠন হয়, সমযোজ্য বন্ধন কিভাবে গঠন হয়, সন্নিবেশ বন্ধন কিভাবে গঠন হয়, এইটা আমরা দেখেছিলাম। ওকে, তো আজকে আমরা শুরুতেই শুরু করব আয়নিক এবং সমযোজী বন্ধনের রূপ। এবং মজার ব্যাপার হলো একটা পড়লে কিন্তু একটা ফ্রি, মাথায় রাখবা, একটা পড়লে একটা ফ্রি, মানে বুঝতে পেরেছো? যদি তুমি আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য পড়ো তাহলে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য আর পড়তে হবে না। আয়নিক বন্ধনের যে বৈশিষ্ট্যগুলো থাকবে সমযোজী বন্ধন পড়ার সময় ঠিক তার উল্টা করে নেবা ভাইয়া, তাহলেই হবে কি, ঠিক আছে? আয়নিক বন্ধনের যে বৈশিষ্ট্য সমযোজী বন্ধন জাস্ট তার উল্টা। যেমন দেখো, আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য লিখছি আমরা, আয়নিক যৌগসমূহ, আয়নিক যৌগসমূহ, আয়নিক যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়, আয়নিক যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়। এইটা তুমি পড়লা আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যে। তাহলে তুমি কি বলবা, যদি বলো সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য কি, তাহলে পোলার দ্রাবকে অদ্রবণীয়। আয়নিক যৌগগুলো হলো পোলার দ্রাবকে দ্রবণীয় আর অপোলার দ্রাবকে অদ্রবণীয়। তাহলে সমযোজী রেখে উল্টা, সেটা হলো সমযোজী যৌগসমূহ পোলার দ্রাবকে অদ্রবণীয় আর অপোলার দ্রাবকে দ্রবণীয়। তারপর 2 নাম্বারটা কি জানি আমরা, আয়নিক যৌগসমূহ, আয়নিক যৌগসমূহ, আয়নিক যৌগসমূহ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তাহলে আয়নিক যৌগ যদি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় তাহলে সমযোজী যৌগগুলো কি হবে ভাইয়া, নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কি ঠিক আছে? তারপর ধরো 3 নাম্বার বৈশিষ্ট্য আমরা একটু দেখি, আয়নিক যৌগসমূহ কেলাসাকার হয় আর সমযোজী যৌগ কি কেলাসাকার হবে না। আয়নিক, আর লিখছি না ভাই, তোমার একটা বই দেখে নিবা। আয়নিক যৌগসমূহ, ও আচ্ছা একজন লিখেছো পোলার দ্রাবক কি ভাইয়া, আচ্ছা ডাইপোল 2 বার কেন ভাই? আমরা যখন ডাইপোল ডাইপোল আকর্ষণ দেখব তখন তোমরা বুঝতে পারবা 2 বার কেন। ওকে, তখন আমি দেখাবো। আর কাজীমুল হক লিখছো পোলার দ্রাবক, ওকে বলছি ভাই আমি, তোমরা এগুলো একটু বই থেকে দেখে নিবা ভাইয়া, বুঝছো? যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য জাস্ট একটা পড়লেই হবে, আয়নিক যৌগের বৈশিষ্ট্য পড়লেই সমযোজী আর পড়তে হবে না। যেমন আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবাহী, তাহলে সমযোজী যৌগগুলো কি হবে, বিদ্যুৎ অপরিবাহী। পোলার দ্রাবক হলো ভাইয়া, পোলার দ্রাবক হলো যেসব দ্রাবকের নেগেটিভ পজিটিভ প্রান্ত আছে, যেমন পানি, পানি একটা পোলার দ্রাবক, কারণ এই যে H+ আর OH-, যে সকল দ্রাবকের দুটা প্রান্ত আছে, পোল আছে, পোল মানে কি মেরু, মেরুক আর কি, পোলার দ্রাবক মানে মেরুক দ্রাবক, অর্থাৎ যে দ্রাবকগুলোর পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে তাদেরকে আমরা পোলার দ্রাবক বলে থাকি। বুঝতে পারলা? আচ্ছা আমি না, থ্যাংক ইউ ভাইয়া, তুমি ঠিক লিখেছ যে ভাইয়া যখন ওই টপিকটা পড়াবে তখন বলে দিব আমি অবশ্যই। কাজীমুল হক, বুঝতে পেরেছো ভাইয়া পোলার দ্রাবক? প্লিজ। ও মাসুদ, পেজ নাম্বারটা বলবো তোমাদের কনসেপ্ট বুকে, আমি শুরু করেছি ভাই 275 নাম্বার পেজ থেকে, পেজ নাম্বার 275 নাম্বার পেজ থেকে শুরু করেছি আমি, এখন আছি আমি 276 নাম্বার পেজে। আচ্ছা প্লিজ একটু আমাকে বলো কাজীমুল, বুঝতে পারলা ভাই পোলার দ্রাবক? আচ্ছা ওকে, তো আমরা কেবল আজকের রাসায়নিক বন্ধনটা শুরু করলাম। তো রাসায়নিক বন্ধনটা কিন্তু খুবই মজার, রাসায়নিক বন্ধন টপিকটা খুবই মজার। যত সামনে যাবা তুমি
তত মজা পাবা। আজকে শুরু করলাম কেবল তো এই কারণে। তোমরা তাহলে বুঝতে পারলা ভাই যে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের দুটারই বৈশিষ্ট্য তোমরা দুটাই একটু ভালো করে দেখবা ভাইয়া, তাহলেই হয়ে যাবে বৈশিষ্ট্যগুলো। এখন আমি একটা এমসিকিউ জিজ্ঞেস করছি তোমাদের, বলো একটি যৌগের মোটা হয়ে গেছে লেখা। একটি যৌগের, দেখা যায় কি এই জায়গায়, একটি যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস, এটি একটি যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস, এটি পানিতে দ্রবণীয়। একটি যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস, এটি পানিতে দ্রবণীয়। আচ্ছা সাদমান শুভ্র, আচ্ছা কি লিখছো? সিয়া কিং ভাইয়া সমযোগ সময় কেমন আকৃতি বললে কি বলবে না? সিয়া কিং সমযোজী যৌগের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, ঠিক আছে, ওদের জ্যামিতিক কিছু গঠন আছে, সেটা আমরা যখন যাব তখন বলবো, সেটা সংকলনের উপর নির্ভর করে। সমযোজী যৌগগুলোর তখন আমরা দেখবো। সাদমান কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ অপরিবাহী কেন ভাইয়া? যদিও এটা আমরা পড়বো, তবে একটু বলে দিই, 9-10 ছিল তোমাদের। কঠিন অবস্থায় আয়নিক যৌগগুলো আয়নগুলো কেলাস আকারে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কোনো যৌগের বিদ্যুৎ পরিবহনের শর্ত কি হয়? সেখানে মুক্ত আয়ন থাকতে হবে অথবা মুক্ত ইলেকট্রন থাকতে হবে। যেমন ধাতুগুলোর মুক্ত ইলেকট্রন থাকার কারণে ধাতু বিদ্যুৎ পরিবাহী, অথবা আয়নের যৌগগুলো পানিতে যখন দিই আমরা তখন সেই আয়নগুলো আলাদা হয়ে যায়, আয়নগুলো মুক্তভাবে চলাচল করতে পারে। কিন্তু কঠিন অবস্থায় কেলাস জালির মধ্যে সেই আয়নগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ আয়নগুলো মুক্তভাবে চলাচল করতে পারে না, তাই বিদ্যুৎ পরিবহন করে না। ওকে, প্লিজ দেখো একটু, একটা যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস, এটা পানিতে দ্রবণীয়। এর মধ্যে কোন বন্ধন থাকতে পারে? কোন বন্ধন থাকতে পারে? একটা যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস, পানিতে দ্রবণীয়, এর মধ্যে কোন বন্ধন থাকতে পারে? কি লিখছো তোমরা এত? এ নাম্বার আয়নিক, বি নাম্বার সমযোজী, ডি নাম্বার ধাতব, সি নাম্বার ধাতব, ডি নাম্বার বলা সম্ভব না। আমাকে একটু তোমরা কমেন্টে জানাও দেখি, একটা যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস, এটি পানিতে দ্রবণীয়, এর মধ্যে কোন বন্ধন থাকতে পারে? আয়নিক, সমযোজী, ধাতব, বলা সম্ভব নয়। আচ্ছা তোমরা গণহারে সবাই অবশ্য আয়নিক বন্ধন লিখেছো। ওকে, এটা রেখে দিলাম, এটার উত্তর আপাতত আমি বলতেছি না, আরেকটা প্রশ্ন আগে লিখবো তারপর উত্তর বলবো। ওকে, এইটা আপাতত উত্তর বলতেছি না, আমি আরেকটা লিখব। একটি যৌগের গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস। একটা যৌগের গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস, এটি পানিতে অদ্রবণীয়।
একটা যৌগের গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস, এটি পানিতে অদ্রবণীয়। এর মধ্যে কোন বন্ধন থাকতে পারে? কোন বন্ধন থাকতে পারে? একটা যৌগের গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস, এটি পানিতে অদ্রবণীয়, এর মধ্যে কোন বন্ধন থাকতে পারে? এ নাম্বার সমযোজী, বি নাম্বার আয়নিক, ডি নাম্বার, সি নাম্বার ধাতব, ডি নাম্বার বলা কঠিন। বলা কঠিন। একটু কমেন্টে জানাও তো, একটি যৌগের গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস, এটি পানিতে অদ্রবণীয়, এর মধ্যে কোন বন্ধন থাকতে পারে? আচ্ছা, মাইশা ইসলাম লিখছো বি, ওম্মে সাদিয়া আফরিন এ মানে সমযোজী, রিস্তা মজুমদার সমযোজী, শফিউল ইসলাম বি, নৌসিন তাসনিম আয়নিক, মনিকা আলম আয়নিক, শফিউল্লাহ বি, রিক্তা সরকার এই আইডি থেকে বলা সম্ভব না, রিফা সমযোজী, শাহরিয়ার শাওন এ মানে সমযোজী। আচ্ছা গুড, তোমরা দ্বিতীয় ক্ষেত্রে বলা কঠিন। আচ্ছা, তোমরা অবশ্য বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার দিয়েছ। আমার বিশ্বাস আজকের পর থেকে তোমাদের আর ভুল হবে না। আমি আগে ট্রিক্সটা তোমাদের বলি, তারপর অ্যান্সার দিব। আগে ট্রিক্সটা বলবো, তারপর অ্যান্সার দিব। আজকের পর থেকে তোমাদের আর ভুল হবে না। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকে দ্রবণীয়, এবং পোলার দ্রাবকে দ্রবণীয়, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকে দ্রবণীয় দুটির যে কোনো একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে, একটি বৈশিষ্ট্য উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকে দ্রবণীয় দুটির যে কোনো একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে উহা সমযোজী। এটা যেন মাথায় থাকে, বোঝো আর না বোঝো, এই জিনিসটা যেন মাথায় থাকে। এই তোমরা এত নিজেদের মধ্যে আলোচনা করেছো ভাই, বুঝছো যে আমি তোমাদের কোনো প্রবলেমই আসলে দেখতে পাচ্ছি না। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকে দ্রবণীয় দুইটির যে কোনো একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে উহা সমযোজী। মাথায় থাকে যেন এটা, যে আয়নিক হতে গেলে দুইটা বৈশিষ্ট্যই থাকতে হবে। দুইটার যে কোনো একটা বৈশিষ্ট্য যদি অনুপস্থিত থাকে, চোখ বন্ধ করে বলবো ওই যৌগটা হলো সমযোজী। আমার এই কথাটার অর্থ বুঝতে পেরেছো কিনা সেটা বলো ভাইয়া। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকে দ্রবণীয় দুটির যে কোনো একটা বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলেই উহা সমযোজী। যেমন দেখি আমরা একটু, আমি যে প্রশ্নগুলো তোমাদের করেছিলাম সেখানে কি আছে একটু দেখে নিই ভাইয়া। এই যে এইবার দেখো, একটি যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি, দেখো ভাই একটু, গলনাঙ্ক 10 ডিগ্রি, পানিতে দ্রবণীয় ঠিক আছে, কিন্তু গলনাঙ্ক যে কম, তাই চোখ বন্ধ করে বলবো এটা হচ্ছে সমযোজী। এখন যদি তোমরা আমাকে বলো এইটা কেমনে হলো ভাইয়া, সেটা আমি অবশ্যই বুঝাবো। তাহলে আমি এটা অবশ্যই বুঝাবো এটা কেমনে হলো, যে পানিতে দ্রবণীয় অথচ সেটা আবার সমযোজী কেমনে হলো, এটা অবশ্যই বুঝাবো আমি।
কিন্তু আমি যে কথাটা লিখে দিছি সেই কথা অনুসারে এই যৌগটার অ্যান্সার হবে সমযোজী, কারণ পানিতে দ্রবণীয় ঠিক আছে কিন্তু গলনাঙ্ক কম, যে আমি বলেছি উচ্চ গলনাঙ্ক স্ফলনাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকে দ্রবণীয়, দুইটার যে কোনো একটা বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে চোখ বন্ধ করে আমরা বলবো ওইটা হচ্ছে সমযোজী যৌগ। এখানে পানিতে দ্রবণীয় ঠিক আছে কিন্তু গলনাঙ্ক যে কম, এই কারণে এটা হবে সমযোজী। এবার আরেকটা দেখি, এই যে কি বলা হয়েছে এখানে, একটা যৌগের গলনাঙ্ক অনেক বেশি 3000 ডিগ্রি সেলসিয়াস কিন্তু পানিতে আবার অদ্রবণীয়। আমি বলেছি দুইটার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য যদি, ও আচ্ছা আব্দুল আহাদ গলনাঙ্ক কত হলে আসলে হয় মোটামুটি 20-25-30-এর মধ্যে হয়, নাহলে 100 পার হয়ে যায় ভাইয়া, অনেক বেশি হবে হলে অসুবিধা নাই, এটা বুঝতে পারবা। হ্যাঁ সাদিয়া আফরিন, কারণটা তো অবশ্যই আমি ব্যাখ্যা দেব, বললাম যে ভাইয়া কারণ তোমাদের আমি অবশ্যই ব্যাখ্যা দেব। আগে এটা জেনে রাখো আগে যে পরীক্ষার হলে বোঝো আর না বোঝো, যেহেতু আমাদের গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস, এইটা দেখে মনে হচ্ছে এই, আচ্ছা তোমরা তো অনেকদিন ধরে ক্লাস করছো, আমার তোমাদের কোনো একটা বৈশিষ্ট্য না বুঝিয়ে আমি কি পার হয়ে গেছি এই স্বভাবটা ভাই আমার না, আমি অবশ্যই তোমাদের বুঝিয়েই পার হব, জাস্ট একটু সময় দিবা, আস্তে আস্তে তো আসতে হবে ভাই, তাই না? তাহলে যেহেতু যৌগের গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস, তাই ওটা দেখে মনে হচ্ছিল এইটা বোধহয় আয়নিক হবে, কিন্তু পানিতে যে অদ্রবণীয় একটা বৈশিষ্ট্য যে অনুপস্থিত, তাই চোখ বন্ধ করে বলবো আমরা এইটা হলো সমযোজী। এটার অ্যান্সার হচ্ছে সমযোজী। তাহলে এই দুইটা প্রশ্নের উত্তরই হলো সমযোজী। তোমরা আমাকে বলো আমি যে কথাটা লিখে দিয়েছি এই কথার আলোকে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়া, যে উচ্চ গলনাঙ্ক স্ফলনাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকে দ্রবণীয়, দুটার যে কোনো একটা বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে উহা সমযোজী, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ মঈন মিতু, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা তো জানো যে আমি যে টপিকসটা পড়াবো, যে টপিকসটা বলবো, খালি ওখান থেকেই বুঝতে পেরেছো কি পারলে প্রশ্ন করবা ওইটা কেন হলো। আমি অবশ্যই যখন দেখবা যে তোমার টপিকস পার হয়ে যাচ্ছে অথচ আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি না, তখন আমাকে জিজ্ঞেস করো। ভাই এই স্বভাবটা আমার একদম নাই, আমি যখন স্টুডেন্টদের কোনো কিছু পড়াই টোটালি ক্লিয়ার করে পড়াই, ওকে। আর যেহেতু অনলাইনে পড়ানো একটু কঠিনই, তারপর আমি চেষ্টা করি যে স্টুডেন্টদের যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাদের যেন কোনো প্রবলেম আসলে না হয়। থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার, সিয়া কিং কথা পরিষ্কার, ওকে ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, থ্যাংক ইউ অর্থী। তাহলে এটা বুঝতে পেরেছো, তোমরা বোঝো আর না বোঝো, পরীক্ষার হলে যদি এ ধরনের কোনো প্রশ্ন দেয় যে উচ্চ গলনাঙ্ক স্ফলনাঙ্ক এবং পোলার দ্রাবকে দ্রবণীয়, দুইটার যে কোনো একটা বৈশিষ্ট্য যদি অনুপস্থিত থাকে চোখ বন্ধ করে এটা সমযোজী বলবা। এখন আসো তোমরা, কেন এমন ঘটনা আসলে ঘটলো যে গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস অথচ পানিতে দ্রবণীয় হচ্ছে? মাথায় রেখো, আমরা আজকে ক্লাসের শুরুতেই বলেছি দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7, কোনো কোনো বই অবশ্য 1.9 লেখা আছে, দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 মধ্যে হয় তাহলে এরা হচ্ছে পোলার সমযোজী, এরা পোলার সমযোজী, এরা হচ্ছে ভাইয়া পোলার সমযোজী। যেমন HCl, এই যে HF, এরা কিন্তু ভাই পোলার সমযোজী, অর্থাৎ এই দুটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, এবং কত বেশি? মোটামুটি 0.5 থেকে 1.7 এর মধ্যে যদি দুটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হয় তাহলে সেই সমযোজী যৌগগুলো হয় পোলার সমযোজী। এই কারণেই গলনাঙ্ক কম 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সমযোজী, কিন্তু পানিতে দ্রবণীয় হয়েছিল এই জন্য এরা হচ্ছে পোলার সমযোজী। আর এই পোলার সমযোজী যে যৌগগুলো এদের বৈশিষ্ট্য কিছুটা আয়নিক যৌগের মতো হয়, পোলার সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো হয় আয়নিক যৌগের মতো, তাই এই ধরনের ক্যারেক্টারকে বলে থাকি আমরা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। কি বলি ভাই আমরা? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। আমি কথাগুলো আবার প্রথম থেকে বলছি, যেহেতু গলনাঙ্ক ছিল আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস, চোখ বন্ধ করে বলবো যেহেতু গলনাঙ্ক কম তার মানে সমযোজী। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে সমযোজী হওয়া সত্ত্বেও তারা কেন পানিতে দ্রবণীয় হলো? কারণ তার মানে বুঝে নিতে হবে যে যৌগগুলো আসলে পোলার সমযোজী, অর্থাৎ ওই যে দুটা পরমাণু মিলে অণুটা তৈরি হয়েছে
তাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে, 1.7 এর মধ্যে। এই পোলার সমযোজী হওয়ার কারণেই তারা পানিতে দ্রবণীয় হয়। আর এই পোলার সমযোজী হওয়ার কারণে এদের এই বৈশিষ্ট্যগুলোকে বলি আমরা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য অর্থাৎ এই যৌগগুলো পানিতে দ্রবণীয় হয়, এরা বিদ্যুৎ পরিবহন করে, এরা তড়িৎ বিশ্লেষিত হয়, অর্থাৎ আয়নিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে এরা তখন এটা শো করে। কখন? যখন তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য বেশি হয়ে যাবে। তোমরা প্রথম বৈশিষ্ট্যটা বুঝতে পারলা কিনা বলো, যে কেন পোলা মানে সমযোজী হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় হয়। যখনই কোনো সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় হবে তখনই বুঝবা তারা হচ্ছে পোলার সমযোজী। কখনোই পোলার সমযোজী হবে পরমাণু দুটার তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়। সৌরভ চৌধুরী, আমি তো আরো কয়েকবার বললাম ভাইয়া, এখন দেখো তো বুঝতে পেরেছো কিনা। মাহমুদুল হাসান শুভ, জি ভাই ক্লিয়ার। সামিত ইসলাম ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আসমাউল হোসেন লিখেছো ক্লিয়ার ভাই, এসএসতে ছিল, থ্যাংক ইউ। তন্নি একদম ক্লিয়ার ভাইয়া। রিস্তা মজুমদার জি ভাইয়া। ফারজান আফরিন জি ভাইয়া। শুভ জি ক্লিয়ার ভাইয়া। শফিউল্লাহ ইয়েস ভাইয়া। মনিকা আলম বুঝেছি ভাইয়া। নাদিম মাহমুদ বুঝেছি ভাই। স্মিতা মহুয়া বুঝেছি। জুরাইয়া শিফা বুঝেছি ভাইয়া। এখন ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। কান্তা, কান্তা বেশ রেগুলার স্টুডেন্ট, জি ভাইয়া। সুপ্ত কুন্ডু জি ভাইয়া। রিফা থ্যাংক ইউ। সবাই বুঝেছ। তাহলে এখন বুঝতে পেরেছ যে গলনাঙ্ক কম হওয়া সত্ত্বেও কেন পানিতে দ্রবণীয় হলো, কারণ গলনাঙ্ক কম মানে ওরা সমযোজী, ওরা হচ্ছে পোলার সমযোজী। এখন তোমাদের আরেকটা যৌগের দিয়েছি আমি, যে গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস অথচ পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। তাহলে আমি যে কথাটা লিখে দিয়েছি তোমাদের, যে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকের দ্রবণীয়, দুইটার যে কোনো একটা বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে চোখ বন্ধ করে বলবো ওটা আমরা সমযোজী। তার মানে যেহেতু পানিতে অদ্রবণীয় তাহলে অবশ্যই সমযোজী, অবশ্যই সমযোজী, অবশ্যই সমযোজী। এখন তোমাদের মনে হতে পারে সমযোজী যখন, তাহলে কেন গলনাঙ্ক এত বেশি হলো? কিছু সমযোজী যৌগ আছে ভাইয়া যাদেরকে আমরা বলে থাকি দ্বৈতাকার অণু। কিছু সমযোজী যৌগ আছে যাদেরকে আমরা বলে থাকি দ্বৈতাকার অণু। দ্বৈতাকার অণু, দ্বৈতাকার, যেমন সিলিকন ডাইঅক্সাইড। এই যে সিলিকন ডাইঅক্সাইডের সংকেত কিন্তু ভাই এরকম, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড একটা বিরাট অণু তৈরি করে। এই প্রশ্নটা আমরা নেক্সট টাইম পড়ব, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অথচ কার্বন আর সিলিকন একই গ্রুপের মৌল। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলো, সিলিকন ডাইঅক্সাইড একটা কঠিন পদার্থ কেন, এটা ব্যাখ্যা আমরা পড়ব। তবে এইটা পড়তে গেলে আমাদের একটু সিগমা বন্ধন এবং পাই বন্ধনের জ্ঞান দরকার। যেহেতু আমরা এখনো সিগমা বন্ধন আর পাই বন্ধন পড়িনি, তাই খুব শর্টকাটে বলতেছি আমি, যে এই অণুটা কি করে ভাইয়া জানো? এই যে এরকম পাশাপাশি অনেকগুলো অণুর সাথে যুক্ত হয়ে এই অণুটা ভাইয়া তৈরি করে। এরকম অনেকগুলো অনেকগুলো অণু, অনেকগুলো ভাইয়া দেখছো এরকম চলতেই থাকে। সিলিকন ডাইঅক্সাইড এরকম অনেকগুলো অণু এক জায়গায় হয়ে এই সিলিকন ডাইঅক্সাইডটা আসলে একটা বৃহদাকার অণু তৈরি করে, যার আণবিক ভর অত্যাধিক বেশি। দ্বৈতাকার অণু কাদের বলি ভাইয়া জানো? যাদের আণবিক ভর অত্যাধিক বেশি। আচ্ছা দাঁড়াও, এরকম, আচ্ছা আমি আগে লিখি, যেসব যৌগের আণবিক ভর, যেসব যৌগের আণবিক ভর অত্যধিক বেশি, যে সকল যৌগের আণবিক ভর অত্যধিক বেশি তাদের দ্বৈতাকার অণু বলা হয়। তাদের দ্বৈতাকার অণু বলা হয়। দ্বৈতাকার, দ্বৈত মানে বোঝো না? দ্বৈত মানে তো আমরা বিশাল একটা কোনো কিছু বুঝি আর কি। যেসব যৌগের আণবিক ভর অত্যধিক বেশি তাদের দ্বৈতাকার অণু বলা হয়। দ্বৈতাকার অণু বলা হয়। এখন শোনো ভাইয়া, এই যে সিলিকন ডাইঅক্সাইড এরা কিন্তু এরকম বিশাল একটা যৌগ তৈরি করে কেন, সেই ব্যাখ্যা এখন হবে না, সিগমা বন্ধন পাই বন্ধন গঠন করার পর হবে।
তো এতগুলো সমযোজী বন্ধনকে ভাঙতে গেলে, যদিও সমযোজী বন্ধন আয়নিক বন্ধনের তুলনায় অত্যন্ত দুর্বল, কিন্তু এতগুলো সমযোজী বন্ধন ভাঙতে গেলে অনেক বেশি শক্তি লাগে, সেটা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। আর যেহেতু সে সমযোজী, তাই সে পানিতে দ্রবণীয় হয় না। অর্থাৎ 3000 এত বেশি গলনাঙ্ক হওয়ার কারণটাই হলো যে এই যৌগটা আসলে দৈত্যাকার অণু, এই জন্য তারা সমযোজী, এই জন্য সমযোজী কিন্তু গলনাঙ্ক অনেক বেশি। তো এইটা আমরা নেক্সট টাইম পড়বো যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু কেন এটা গ্যাস হলেও সিলিকন ডাইঅক্সাইড একটা বৃহদাকার কঠিন পদার্থ কেন। আপাতত খালি এইটুকু তোমার জেনে রেখো ভাইয়া যে গলনাঙ্ক অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে না না নিরয়, সোডিয়াম ক্লোরাইডকে দৈত্যাকার অণু বলা যাবে না ভাইয়া। আচ্ছা শাফিউল ইসলাম ভাইয়া 6টা পুই ছাড়েন প্লিজ। দেখো তোমাদের যদি কারো মনে হয় যে ক্লাসটা পরে দেখবো, পরে দেখবা। তোমাদের প্রত্যেকের চাহিদা যদি আমি পূরণ করতে যাই ভাইয়া, অনলাইনে সেটা পারবো না। এই সময় দিলে কারো প্রাইভেট, ওই সময় দিলে কারো প্রবলেম, ওই সময় কারো অমুক ক্লাস, এই সময় এগুলো পারবো না ভাইয়া। আমি আমার মতো করে ক্লাস নেবো, গ্রুপে ক্লাসটা সেভ থাকবে, যে যতক্ষণ লাইভ দেখবা ইচ্ছা করে পরে দেখে নিও, কিন্তু এই যে এখন স্যার তখন স্যার এগুলো বলবো না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, নাফিজ আলম সিলিকনের পলিমার যৌগ। তোমরা যারা সোডিয়াম ক্লোরাইড বলেছো ভাইয়া, এইটা আলাদা জিনিস ভাইয়া, বুঝছো? এটা আলাদা জিনিস, এটা একটা কেলাসিত যৌগ, ওটা আলাদা জিনিস। এই দৈত্যাকার অণু তৈরি করে সাধারণত সমযোজী যৌগগুলো সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক বেশি হওয়ার অন্য কারণ ভাই, এই কারণ না, এটা প্রত্যেকটা আয়নিক যৌগেরই কারণ যে কেলাস জালিতে তারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই বন্ধন ভাঙতে শক্তি বেশি লাগে। কিন্তু সমযোজী বন্ধন তো দুর্বল, এদের বন্ধন ভাঙতে তো কম শক্তি লাগে। কিন্তু কেন? আমি যে উদাহরণটা দিয়েছি সেখানে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগছে। কাউসার আমিদ মাহমুদ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে তোমরা ক্লিয়ার ভাইয়া বিষয়টা কি? তোমরা বুঝতে পেরেছো ভাইয়া বিষয়টা? প্লিজ আমাকে একটু বলো তোমরা আপাতত ক্লিয়ার কিনা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস সিলিকনের কঠিন পদার্থ, কারণ সিলিকন হচ্ছে দৈত্যাকার অণু। এই অসংখ্য সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে বৃহৎ আকার একটা সিলিকন অক্সাইড তৈরি করে। আর যেহেতু অনেকগুলো সমযোজী বন্ধন দ্বারা সিলিকন অক্সাইড তৈরি হয়, তাই এটাকে ভাঙতে গিয়ে আমার বেশি শক্তি লাগে। আরও ডিটেলস আমরা সামনে যখন আমরা সিগমা বন্ধন, পাই বন্ধন এগুলো পড়াবো, তখন অবশ্যই আমি আরো বলবো ভাইয়া। ভাইয়া যেসব যৌগ সংখ্যক অণু নিয়ে গঠিত হয় তারা কি দৈত্যাকার অণু? না না ভাইয়া, এটা আবার পলিমার জৈব যৌগ নিয়ে আসলে হবে না। যেসব যৌগের আণবিক ভর অত্যাধিক বেশি, হ্যাঁ সেটা বলতে পারো শ্রাবণ, সেটাকে আমরা দৈত্যাকার অণু বলি। থ্যাংক ইউ। তাহলে আপাতত শর্টকাটে দেখলাম আমরা কি, যে একটা যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখলাম যে একটা যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস, এটা পানিতে দ্রবণীয়। আমরা জানি যে দুটার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে চোখ বন্ধ করে বলবো তারা হচ্ছে সমযোজী। যেহেতু এখানে পানিতে দ্রবণে ঠিক আছে, কিন্তু গলনাঙ্ক কম, তাই সমযোজী। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, গলনাঙ্ক কম হওয়া সত্ত্বেও সমযোজী কেন হলো? কারণটা কি বললাম ভাই আমরা? এরা হলো পোলার সমযোজী। আবার আমরা দেখলাম একটা যৌগের গলনাঙ্ক 3000 ডিগ্রি সেলসিয়াস, পানিতে অদ্রবণীয়। তাহলে যেহেতু পানিতে অদ্রবণীয়, তার মানে অবশ্যই সমযোজী। তাহলে গলনাঙ্ক এত বেশি হলো কেন? কারণটা হচ্ছে এরা দৈত্যাকার অণু। দৈত্যাকার অণুগুলো আবার কি? যাদের আণবিক ভর অত্যাধিক বেশি। কি বললাম ভাই? দৈত্যাকার কাদের বলি? যাদের আণবিক ভর অত্যাধিক বেশি, অর্থাৎ অনেকগুলো সমযোজী বন্ধন দ্বারা যারা এই অণুটা তৈরি করে। আর সমযোজী বন্ধন দুর্বল হলেও এতগুলো বন্ধনকে ভাঙতে তো অনেক শক্তি লাগবে। যেমন 1 টাকা করে জমাও যদি তুমি, তাহলে কিন্তু একসময় অনেকগুলো টাকা হয়ে যাবে। তো পরিমাণ অল্প হোক, বারবার সঞ্চয় করলে পরিমাণটা অনেক বড় হয়ে যাবে। আর ঠিক তেমনই সমযোজী বন্ধনের সংখ্যা অনেক বেশি, তাই এতগুলো বন্ধনকে ভাঙতে গেলে অনেক বেশি শক্তি লাগে। এই কারণে তোমাদের বলেছি ভাইয়া যদি পার্থক্য 0.5 থেকে এত রেঞ্জের কম বা বেশি হয়, এতর কম যদি হয় তাহলে তারা 0.5 কম যদি হয় তাহলে অপোলার সমযোজী। আর 1.9 যদি পার হয়ে যায় তারা আয়নিক বন্ধন গঠন করে। আজকে তোমাদের হোমওয়ার্ক দিব আমি, তোমরা রুমে পড়ো, তাহলে বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবা। ওকে, তাহলে এই মোটামুটি আমরা আয়নিক যৌগ, সমযোজী যৌগ
এদের বন্ধন, এদের বৈশিষ্ট্য এগুলো আমরা দেখলাম। তোমরা একটু দেখবা। এইবার আয়নিক বন্ধন গঠনের 3টা শর্ত আছে, দেখে 3টা শর্ত রুমে পড়ে এসো। আমি তোমাদের অবশ্যই 3টা শর্ত বুঝাবো। আয়নিক বন্ধন গঠনের 3টা শর্ত আছে ভাইয়া, এই 3টা শর্ত একটু রুমে তোমরা পড়বা। আমি অবশ্যই সামনে ক্লাসে বুঝাবো, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তোমরা অনেকেই বলছো 6:30 উজ্জ্বল ভাইয়ের ক্লাস আছে, তাই বেশিক্ষণ আর কন্টিনিউ আমি করলাম না। আজকে তোমাদের হোমওয়ার্ক কতটুকু দেখো, পেজ নাম্বার 275 পেজের 275 পেজ পুরোটাই, 275 নাম্বার পেজ পুরোটাই, 275 পেজ নম্বর পেজ সম্পূর্ণ। এরপর 276 নাম্বার পেজ 52, এই যে 53 নাম্বারের কথা বললাম ভাই, একটু দেখে এসো, বুঝতে পারো কিনা দেখো, তারপর আমি বুঝাবো। 53, 55 নাম্বারটা একটু দেখে আসবা তোমরা। আয়নিক বন্ধনের সীমাবদ্ধতা এগুলো আমি সামনের দিন বুঝাবো। 56, আর এগুলো তো আগেই হয়ে গেছে ভাই, এই যে 57, তারপর 58 পড়বা। ওকে, আর কিছু পড়া কিন্তু আমাদের আগেই হয়ে গেছে, আমি একটু দাগাই দিচ্ছি, দেখো এগুলো আমাদের আগেই হয়ে গেছে। 2 পেজ নাম্বার 289, 68, 69, 74, 75। ওকে, আজকে যেমন আমরা করে ফেললাম 78, 79, 80। ওকে, এইগুলো একটু তোমরা পড়ো ভাইয়া রুমে, এগুলো পড়বা তোমরা। আর আগামী ক্লাসে আমরা ওই যে আয়নিক বন্ধন গঠনের 3টা শর্ত, সমযোজী যৌগের সীমাবদ্ধতা, আজকে যেমন আমরা দেখলাম আয়নিক যৌগের সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, সামনে ক্লাস আবার দেখবো আমরা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের পুরো ক্লাসগুলোই রাসায়নিক বন্ধন যে কয়দিন চলবে, পুরো ক্লাসে কিন্তু খুবই বেসিক্যাল। একটা ক্লাস ড্রপ দিয়ে আরেকটা ক্লাস আসতে পারবে না। আর কারো যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে পোস্ট দিবা, আমরা নেক্সট ক্লাসে সলভ করবো। তো অবশ্যই যেগুলো পড়া হয়ে গেছে বা সেগুলোর মধ্যে পোস্ট দিবা, যেগুলো এখনো পড়া হয়নি সেগুলো পোস্ট দিবা না। অধ্যায় শেষ করার পরেও যদি দেখো তোমাদের প্রবলেম থেকে গেছে, তখন পোস্ট দিও, তখন আমরা সেগুলো সলভ করব। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।